সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ইসলামিক গোল্ডেন এজ বা ইসলামী স্বর্ণযুগের সময়কাল সাধারণভাবে অষ্টম শতাব্দী থেকে শুরু করে চতুর্দশ শতাব্দী পর্যন্ত ধরা হয়ে থাকে। সে সময়ে কয়েক শত বছর ধরে ইসলামী দুনিয়াতে জ্ঞান বিজ্ঞান, সামাজিক সাংস্কৃতিক, দর্শন এবং অর্থনৈতিক ক্ষেত্রে অবিশ্বাস্য উন্নতি সাধিত হয়। জ্ঞান বিজ্ঞানে তখন ইসলামী দুনিয়া পুরো বিশ্বকে নেতৃত্ব দান করে। আব্বাসীয় খলিফা হারুন আল রশিদ, যিনি 786 থেকে 809 সাল পর্যন্ত খলিফা ছিলেন, তিনি বাগদাদে হাউস অব উইজডম প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলামী স্বর্ণযুগের সূচনা করেন। বাগদাদ তখন মুসলমান পণ্ডিতদের গবেষণার একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাজধানী শহরে পরিণত হয়, যেখানে বিশ্বের সব জায়গা থেকে খ্যাতনামা মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি পণ্ডিতদেরকে জড়ো করা হয়। উইল ডুরান্ট তার লেখা দ্য হিস্ট্রি অফ সিভিলাইজেশন বইতে মত প্রকাশ করেছেন যে দ্য রাইজ অ্যান্ড ফল অব দ্য ইসলামিক সিভিলাইজেশন আ গ্রেট ইভেন্ট in history, and he maintained that during 5 centuries, 700 to 1200 AD, Islam was the world precursor of power, discipline, and expansion of its realm, good manners, improvement of the standard of living, fair human laws, religious leniency, literature, and scientific research in medicine, philosophy, etc. অর্থাৎ ইসলামী সভ্যতার উত্থান এবং পতন ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা। তার মতে 700 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 শতাব্দী ধরে ইসলাম শক্তি সামর্থ্য, নিয়মাবর্তিতা, রাজ্য সম্প্রসারণ, উন্নত আচরণ, জীবনযাত্রার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, ধর্মীয় সহনশীলতা, সাহিত্য এবং চিকিৎসা শাস্ত্র, দর্শন এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে অগ্রদূত ছিল। উল্লেখ্য যে কয়েক দশকের মধ্যে ইসলামিক যোদ্ধারা আরব, মিশর এবং মেসোপটেমিয়া দখল করে নেয় এবং পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটায়। 1 শতাব্দীর মধ্যে ইসলাম পশ্চিমে বর্তমানে পর্তুগাল থেকে শুরু করে পূর্বে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করে। আব্বাসীয় খেলাফত আমলে প্রতিষ্ঠিত ইসলামী স্বর্ণযুগে মুসলিম বিশ্বে স্থিতিশীল রাজনৈতিক কাঠামো এবং সমৃদ্ধশালী বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। সে সময়ে নানা কিছু উদ্ভাবন করা হয় এবং শহরগুলোতে মানুষের বসবাস বৃদ্ধি পেতে থাকে। তখন কৃষিক্ষেত্রে অনেক প্রযুক্তি উদ্ভাবনের মধ্য দিয়ে, বিশেষ করে জমিতে সেচের ব্যবস্থা করার ফলে উৎপাদন বহুগুণে বেড়ে আরব কৃষি বিপ্লব, আরব এগ্রিকালচারাল রেভলিউশন সংঘটিত হয়। 9ম শতাব্দী থেকে আল কিন্দির মতো পণ্ডিত ব্যক্তিবর্গ গ্রিক, পার্সিয়ান, ইন্ডিয়ান এবং অ্যাসিরিয়ান জ্ঞান সমৃদ্ধ পুস্তক, যেখানে অ্যারিস্টটলের অনেক পুস্তকও ছিল, সেগুলো আরবি ভাষায় অনুবাদ করেন। এই অনুবাদের মধ্য দিয়েই প্রকৃত ইসলামী বিশ্বে বিজ্ঞান চর্চার সোপান রচিত হয়। ইসলামী স্বর্ণযুগ নিয়ে আলোচনার আজকের পর্বে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে ইসলামের অবদান, কন্ট্রিবিউশন অফ ইসলামিক সায়েন্স, এ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আলোচনায় সাথে থাকার জন্য ধন্যবাদ। মধ্যযুগে ইসলামী বিজ্ঞানীরা দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে এবং নতুন জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বিজ্ঞান চর্চা করতেন। যেমন বিজ্ঞানী ইবনে বাসলের জ্যোতির্বিদ্যা, যা মহাজাগতিক বস্তু, সেলেশিয়াল বডিজ, গ্রহ, নক্ষত্র ইত্যাদি নিয়ে গবেষণা করেন, যার সাহায্যে মুসলমানরা কিবলা অর্থাৎ নামাজের দিক নির্ধারণের কাজে ব্যবহার করতেন। অন্যদিকে নক্ষত্র বা মহাকাশ গবেষণার একটি শাখা যাবতীয় মহাজাগতিক বস্তুসমূহের গতিবিধি ও অবস্থানের সাথে মানব জীবন তথা বিশ্ব চরাচরের একটা সম্বন্ধের খোঁজ শুরু করে জ্যোতিষশাস্ত্রের জন্ম দেয়। এছাড়াও সে যুগে বিজ্ঞানী ইবনে আল আওয়াম এর বটানি,
বা উদ্ভিদবিদ্যার জ্ঞান কৃষিকাজে ব্যবহৃত হতো। ভূগোলের ক্ষেত্রেও অর্জিত জ্ঞান ব্যবহার করে আবু জায়েদ আল বলখি নির্ভুলভাবে ভূচিত্র তৈরি করতে সমর্থ হন। মুসলিম শাস্ত্রবিদ যেমন আল খোয়ারিজেমে, ইবনে সিনা, যিনি পশ্চিমা বিশ্বে আবিসিনা নামে পরিচিত, এবং জামশিদ আল খাসি মিলে অ্যালজাবরা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি এবং অ্যারাবিক নিউমারালসের ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করেন। সে যুগে মুসলিম ডাক্তারেরা প্রাচীন গ্রিক মেডিকেল থিওরিকে চ্যালেঞ্জ করে স্মল পক্স অ্যান্ড মেজলসের মতো রোগ সম্পর্কে নতুন তথ্য সংযোজন করেন। আল বেরুনি, আবিসিনা সহ আরও কিছু বিজ্ঞানী মিলে বিভিন্ন ঔষধি গাছ এবং কেমিক্যাল কম্পাউন্ডস থেকে শত শত ঔষধ তৈরির ফর্মুলা আবিষ্কার করেন। ইবনে আল হাইতম এবং আল বেরুনি সহ অন্য কিছু মুসলিম পদার্থবিদ আলোকবিদ্যা, আলোর আচরণ এবং বৈশিষ্ট্য এবং মেকানিক্স অর্থাৎ পদার্থ ও গতির মধ্যে সম্পর্কের বিষয়গুলো নিয়ে অনেক গবেষণা করেন এবং গতি সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা, বিশেষ করে কনসেপ্ট অফ অ্যাক্সিলারেশন অ্যান্ড দ্য নেচার অফ ফলিং অবজেক্টস, পতনশীল বস্তুর ত্বরণের ধারণাকে প্রশ্নবিদ্ধ করেন। যা হোক, ইসলামী স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন, যা প্রকৃতপক্ষে ইউরোপীয় রেনেসার ভিত্তি রচনা করে, সেগুলোর ভিতর কেবলমাত্র গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে এই স্বল্প কলেবরে আজকে আমি আলোচনা করব। ইসলামী স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞানে উন্নয়নের উল্লেখযোগ্য প্রথম ক্ষেত্রটি হল অ্যালকেমি অ্যান্ড কেমিস্ট্রি, রসায়ন। ইসলামী সভ্যতার প্রাথমিক যুগে অ্যালকেমি অ্যান্ড কেমিস্ট্রির তাত্ত্বিক কাঠামো, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক রচিত হয়। ইসলামী স্বর্ণযুগে সির আল খালিকা ওয়া সানাদ আল তাবিয়া, দ্য সিক্রেট অফ ক্রিয়েশন অ্যান্ড দ্য আর্ট অফ নেচার, অর্থাৎ সৃষ্টির রহস্য এবং প্রকৃতি নিয়ে কিতাব আল ইলাল, দ্য বুক অফ কজেস, অর্থাৎ কার্যকরণের পুস্তক রচনা করা হয়। এটি প্রকৃতপক্ষে ন্যাচারাল ফিলসফি, দার্শনিকদের দৃষ্টিভঙ্গিতে পদার্থবিদ্যার অধ্যয়ন, যা প্রকৃতি এবং পদার্থবিদ্যা অনুশীলনের সময় আধ্যাত্মিকতার প্রভাব এড়িয়ে চলাকে সমর্থন করত না। এ বিষয়ে কিতাব আল ইলাল বা দ্য বুক অফ কজেস পুস্তকটি ছিল একটা বিশ্বকোষ। সে পুস্তকটি ভুলভাবে গ্রিক দার্শনিক এবং ধর্মীয় নেতা, যিনি প্রথম শতাব্দীতে রোমান আনাতোলিয়ার তাইয়ানা শহরের বাসিন্দা ছিলেন, সেই অ্যাপোলোনিয়াস অব তাইয়ানার নামে প্রচারিত হয়। কিন্তু বস্তুত সে পুস্তকটি অষ্টম শতাব্দীর শেষ ভাগে এবং নবম শতাব্দীর প্রারম্ভে আরবি ভাষায় লেখা হয়। এই পুস্তকে সব মৌলিক পদার্থ ও ধাতু, সালফার অ্যান্ড মার্কারির বিভিন্ন অনুপাতের মিশ্রণে তৈরি এই তত্ত্ব বা সালফার মার্কারি থিওরি অব মেটালস বলা হয়, সেটা এই পুস্তকে বর্ণনা করা হয়েছে। এই মতবাদ বা তথ্য অষ্টাদশ শতাব্দী পর্যন্ত থিওরিজ অব মেটালিক কম্পোজিশন হিসেবে গণ্য হতো। দ্য এমারাল্ড ট্যাবলেট একটি রহস্যময় গুপ্ত পাঠ্য, যা আইজাক নিউটন সহ পরবর্তীকালে সমস্ত রসায়নবিদেরা তাদের গবেষণার ভিত্তি হিসাবে গণ্য করতেন। এই তথ্যটি প্রথমে সির আল খালিকা বা দ্য সিক্রেট অফ ক্রিয়েশন পুস্তকে পাওয়া যায়, যা জাবির বিন হাইয়ান তার লেখা বলে জানা যায়। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি বা ব্যবহারিক রসায়ন রাসায়নিক পদার্থের প্রাচীনতম পদ্ধতিগত শ্রেণীবিভাগ, যা জাবির আল হাইয়ান এবং পারস্যের রসায়নবিদ ও চিকিৎসক আবু বকর আল রাজির কাজ। অ্যালকেমিস্টরাও কৃত্রিমভাবে এই জাতীয় পদার্থ তৈরি করতে আগ্রহী ছিলেন। ইসলামী স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞান উন্নয়নে উল্লেখযোগ্য দ্বিতীয় ক্ষেত্রটি হল অ্যাস্ট্রোনমি এবং কসমোলজি, জ্যোতির্বিদ্যা এবং সৃষ্টি তত্ত্ব। জ্যোতির্বিদ্যা ইসলামী স্বর্ণযুগে বিজ্ঞান চর্চার একটি প্রধান বিষয় ছিল। ইসলামী জ্যোতির্বিদেরা মহাবিশ্বের প্রকৃতি বোঝা এবং তার ব্যবহারিক উদ্দেশ্য নিয়ে গবেষণা করতেন। মহাজাগতিক জ্ঞানার্জনের অন্য দিকটি ছিল মানুষের ভাগ্য গণনা। জ্যোতিষশাস্ত্র মানুষের জীবনকে প্রভাবিত করে এমন ঘটনাগুলির ভবিষ্যৎবাণী করে, যেমন যুদ্ধে যাওয়ার সময় বা শহর প্রতিষ্ঠার মতো কাজের জন্য
উপযুক্ত সময়ের পূর্বাভাস দিত। আল বাটানি, যিনি জীবনের অধিকাংশ সময় বর্তমান সিরিয়ার রাক্কাতে কাটিয়েছেন, তিনি একাধারে জ্যোতির্বিদ, জ্যোতিষী, ভূগোলবিদ এবং গণিতজ্ঞ ছিলেন। আল বাটানি সঠিকভাবে সৌর বছরের দৈর্ঘ্য নির্ধারণ করেছিলেন। 1080 সালের দিকে স্পেনের টলেডোতে অবস্থান করার সময় আল বাটানি ও আল জারকালি সহ কয়েকজন আরব জ্যোতির্বিদ মিলে মহাকাশে চন্দ্র, সূর্য ও গ্রহ নক্ষত্রের গতিবিধি অ্যাস্ট্রোনমিক্যাল টেবলস নির্ণয়ের জন্য টেবলস অব টলেডো নামে একটি ফর্মুলা প্রবর্তন করেন, যা জ্যোতির্বিজ্ঞানীরা আকাশ জুড়ে সূর্য, চন্দ্র ও গ্রহের গতিবিধি পর্যবেক্ষণপূর্বক ভবিষ্যৎবাণী করতে ব্যবহার করতেন। সে যুগে আল জাকওয়ালি নির্ভুলভাবে অ্যাস্ট্রোলেবে, যা একটি অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট বা একটি স্টার চার্ট, যা আকাশের অর্ধেকের হাফ ডোম অব দ্য স্কাইয়ের একটি মডেলটি পরবর্তী শতাব্দী ধরে ব্যবহৃত হয়েছিল। এটি সেক্সট্যান্টের পূর্বসূরি। ইসলামী স্বর্ণযুগে জ্ঞানবিজ্ঞানী উন্নয়নের উল্লেখযোগ্য ক্ষেত্রের তৃতীয় ক্ষেত্রটি হল বোটানি অ্যান্ড অ্যাগ্রোনমি, উদ্ভিদবিদ্যা এবং কৃষিবিদ্যা। প্রকৃতি নিয়ে অনুশীলনের একটি বিরাট অংশ জুড়ে আছে উদ্ভিদ সম্পর্কে জানা। সে যুগে ইসলামিক বিশ্বে ঔষধ বিজ্ঞানের প্রসার দেখে এ বিষয়ে গবেষণার আকার সহজেই অনুমেয়। ইসলামী স্বর্ণযুগে আল দিনাওয়ারি তার 6 ভলিউমের পুস্তক কিতাব আল নাবাত, বুক অব প্ল্যান্টস অর্থাৎ উদ্ভিদের উপর বই লিখে উদ্ভিদবিদ্যাকে দারুণভাবে জনপ্রিয় করে তোলেন। 6টি ভলিউমের মধ্যে 3 এবং 5 নম্বর ভলিউম অক্ষত অবস্থায় পাওয়া যায়। 6ষ্ঠ ভলিউমের কিছু অংশ পুনরায় লিপিবদ্ধ করা হয়েছে। অক্ষত অবস্থায় পাওয়া যাওয়া পুস্তকে 637 রকম উদ্ভিদের কথা বর্ণানুক্রমিক ক্রমে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আরবি অক্ষর সিন থেকে ইয়া পর্যন্ত পাওয়া যায়। এতে অনুমান করা যায় যে পুরো পুস্তকে কয়েক হাজার উদ্ভিদের কথা উল্লেখ ছিল। 11 শতাব্দীতে টলেডোর মোহাম্মদ বিন ইব্রাহিম ইবনে বাসিল অফ টলেডো তার পুস্তক দ্য কোর্ট অফ এগ্রিকালচার অর্থাৎ কৃষি আদালত, এবং 12 শতাব্দীতে ইবনে আল আওয়াম আল ইসবিলি, যিনি আবুল খায়ের আল ইসবিলি অফ সরবিল নামেও পরিচিত, তিনি কিতাব আল ফিলাহা ট্রিটিজ অন এগ্রিকালচার নামের পুস্তক রচনা করেন। কৃষি বিষয়ক এই পুস্তকগুলোতে বিভিন্ন উদ্ভিদের চাষাবাদ এবং ব্যবহার পদ্ধতি লিপিবদ্ধ আছে। ইসলামী স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের উল্লেখযোগ্য ক্ষেত্রগুলোর মধ্যে চতুর্থ ক্ষেত্রটি হল জিওগ্রাফি অ্যান্ড কার্টোগ্রাফি, ভূগোল এবং মানচিত্র। পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকাতে ইসলামের প্রসারের ফলে অভূতপূর্বভাবে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটে এবং দক্ষিণ পূর্ব এশিয়া, চীন এবং আফ্রিকার একটি বড় অংশ এবং স্ক্যান্ডিনেভিয়া এমনকি আইসল্যান্ড পর্যন্ত যাতায়াতের প্রয়োজন হয়ে পড়ে। ভূগোলবিদেরা তখন চেনা দুনিয়ার জন্য বিভিন্নভাবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে নির্ভুলভাবে মানচিত্র তৈরির কাজ শুরু করে। আবু জাইদ আল বালখি, তিনি বাগদাদে মানচিত্র নির্মাণ বিদ্যার স্কুল বালখি স্কুল অব কার্টোগ্রাফি প্রতিষ্ঠা করেন এবং অ্যাটলাস লিপিবদ্ধ করেন, যা ফিগার্স অব দ্য রিজিয়ন্স নামে পরিচিত ছিল। আল ইদ্রিসি সিসিলির রাজা রজারের জন্য তখনকার সময় জানা বিশ্বের ভৌগোলিক এলাকা অনুযায়ী মানুষ, জলবায়ু, সম্পদ এবং কলকারখানা ইত্যাদি সম্পর্কে তথ্যবহুল একটি পুস্তক লিপিবদ্ধ করেন, যার নাম ছিল তাবুলা রোজারানিয়া, বুক অব রজার। অটোমান অ্যাডমিরাল পিরি রেইস 1513 সালে নতুন বিশ্ব এবং পশ্চিম আফ্রিকার একটা মানচিত্র তৈরি করেছিলেন। মানচিত্রটি তৈরিতে তিনি গ্রিস, পর্তুগাল এবং মুসলিম উৎস এবং সম্ভবত ক্রিস্টোফার কলম্বাসের তৈরি একটি মানচিত্র থেকে তিনি তথ্য সংগ্রহ করেন বলে জানা যায়। ইসলামী স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে যে উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো ছিল তার পঞ্চম ক্ষেত্রটি হল ম্যাথমেটিক্স, গণিত শাস্ত্র।
ইসলামী গণিত শাস্ত্রবিদেরা প্রাচীন মিশর, গ্রিস, ইন্ডিয়া, মেসোপটেমিয়া এবং পারস্য থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গণিত শাস্ত্র নিয়ে গবেষণা করে সেগুলোর সাথে নতুন নতুন জ্ঞান সংযোজন করে গণিত শাস্ত্রে প্রচুর উন্নতি সাধন করেন। ইসলামী গণিত শাস্ত্র চর্চায় অ্যালজাবরা, জিওমেট্রি এবং অ্যারিথমেটিক অন্তর্ভুক্ত ছিল। অ্যালজাবরা তখন মূলত বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করা হলেও কিছু কিছু ক্ষেত্রে দৈনন্দিন প্রয়োজনেও সেগুলো ব্যবহার করা হতো। জিওমেট্রি নিয়ে গভীর গবেষণা করা হতো। জিওমেট্রি মাপামাপের উদ্দেশ্যে ব্যবহার করা হতো। জ্যোতির্বিদ্যা এবং আলোক বিজ্ঞান বোঝার জন্য জিওমেট্রির জ্ঞান অপরিহার্য ছিল। অষ্টম শতাব্দীর শেষ ভাগে ভারত থেকে জ্যোতির্বিজ্ঞানীদেরকে খলিফার দরবারে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা ভারতীয় জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত প্রাথমিক ট্রিগোনোমেট্রির কৌশলগুলো ব্যাখ্যা করেছিলেন। আল খোয়ারিজমি হিন্দু আরবিক নিউমারাল সিস্টেম গ্রহণ এবং বীজগণিত বিকাশের সহায়ক ভূমিকা পালন করেছিলেন। তিনি প্রথম বীজগণিতকে তার নিজের অধিকারে একটি স্বাধীন শৃঙ্খলা হিসাবে বিবেচনা করেন। ইবনে ইশাক আল-কিন্দি আব্বাসীয় খেলাফতের জন্য ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করেছিলেন এবং ক্রিপ্টো বিশ্লেষণের, ক্রিপ্টো অ্যানালিসিসের প্রথম পরিচিত নথিভুক্ত ব্যাখ্যা এবং ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস পদ্ধতির প্রথম বর্ণনা তিনি দিয়েছিলেন। আল ফারাবি তার বই স্পিরিচুয়াল ক্রাফটস অ্যান্ড ন্যাচারাল সিক্রেটস ইন দ্য ডিটেলস অব জিওমেট্রিক্যাল ফিগার্স, জ্যামিতিকভাবে রিপিটিং প্যাটার্নস পপুলার ইন ইসলামিক ডেকোরেটিভ মোটিভস, অর্থাৎ ইসলামিক আলংকারিক মোটিভগুলোতে জনপ্রিয় পুনরাবৃত্তিমূলক নির্দেশনাগুলোকে বর্ণনা করার চেষ্টা করেছিলেন। সপ্তম শতাব্দীর কোন এক সময়ে ইসলামিক পণ্ডিতেরা হিন্দু আরবিক নিউমারাল সিস্টেম সেটা গ্রহণ করে এবং তার ব্যবহার বর্ণনা করে ফিল হিসাব আল হিন্দি অন দ্য নাম্বারস অব দ্য ইন্ডিয়ান্স পুস্তক লিপিবদ্ধ করেন। ইসলামী স্বর্ণযুগের জ্ঞান বিজ্ঞান উন্নয়নের উল্লেখযোগ্য ক্ষেত্রগুলোর মধ্যে ষষ্ঠ ক্ষেত্রটি হল মেডিসিন অ্যান্ড ফার্মাকোলজি, চিকিৎসাশাস্ত্র ও ঔষধ সংক্রান্ত বিজ্ঞান। সুস্বাস্থ্য রক্ষার নির্দেশ সম্বলিত হাদিস অনুসরণ করে ইসলামী সমাজ চিকিৎসার প্রতি যত্নবান হয় এবং বিশেষভাবে মনোযোগী হয়। ইসলামী স্বর্ণযুগের চিকিৎসকেরা প্রাচীন বা ধ্রুপদী গ্রিস, রোম, সিরিয়া, পারস্য এবং ভারতের সভ্যতা থেকে তাদের ঐতিহ্যগতভাবে পাওয়া বিশ্বাস ও চিকিৎসাবিদ্যার জ্ঞান লাভ করেন। তার ভিতর চিকিৎসাবিদ হিপোক্রাটস তার 4 হিউমার্সের মতবাদ এবং গ্যালেনের মতবাদ ছিল। আল রাজি স্মল পক্স অ্যান্ড মিজলস রোগ চিহ্নিত করেন এবং জ্বর হওয়া যে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা এটা তিনি আবিষ্কার করেন। তিনি চাইনিজ, ইন্ডিয়ান, পার্সিয়ান, সিরিয়াক এবং গ্রিক মেডিসিনের 23 ভলিউমের সংকলন লিপিবদ্ধ করেন। আল রাজি প্রাচীন গ্রিক মেডিকেল থিওরি 4 হিউমার্সকে প্রশ্নবিদ্ধ করেন এবং গ্যালেনের ব্লাড লেটিং চিকিৎসা পদ্ধতি সহ অন্যান্য বিষয়কে তিনি চ্যালেঞ্জ করেন। আল জাহারি একজন শল্য চিকিৎসক। তার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়া 30 ভলিউমের পুস্তক আল তাসরিফ মেডিকেল নলেজ। এই পুস্তকে মেডিকেল সিমটমস, ট্রিটমেন্ট এবং ফার্মাকোলজি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। আভিসিনা বা ইবনে সিনা তিনি বিশদ মেডিকেল টেক্সট বুক দ্য ক্যানন অব মেডিসিন রচনা করেন। ইবনে আল নাফিস মেডিসিনের উপর পুস্তক রচনা করেন যা ইসলামী জগতে আভিসিনাস ক্যাননকে প্রতিস্থাপন করে। ইসলামী স্বর্ণযুগে বাগদাদে 864 জন স্বীকৃত সার্টিফাইড ডাক্তার ছিল বলে প্রকাশ। ইসলামী স্বর্ণযুগে জ্ঞানবিজ্ঞানে উল্লেখযোগ্য উন্নতির ক্ষেত্রগুলোর মধ্যে সপ্তম ক্ষেত্রটি হল অপটিক্স অ্যান্ড অপথলমোলজি, আলোকবিদ্যা ও চক্ষুবিদ্যা। ইসলামী স্বর্ণযুগে আলোকবিদ্যায় প্রভূত উন্নতি সাধিত হয়। হাইয়ান ইবনে ইশাক আলোকবিদ্যা নিয়ে 10 ট্রিটিজ অন দ্য আই নামে একটি পুস্তক রচনা করেন যা সপ্তদশ শতাব্দী পর্যন্ত সারা বিশ্বে জনপ্রিয় ছিল। আব্বাস ইবনে ফিরনাস ম্যাগনিফাইক লেন্স তৈরি করেন। ইবনে সাহাল
প্রখ্যাত মুসলিম গণিতজ্ঞ এবং পদার্থবিজ্ঞানী। তিনি ল অব রিফ্র্যাকশন বা আলোর প্রতিসরণ আবিষ্কার করেন, যা ইবনে সাহাল আইন এবং প্রতিসরণ আইন বা স্নেলস ল নামে পরিচিত। এই আইন ব্যবহার করে তিনি প্রথম অ্যাসফেরিক লেন্সের আবিষ্কার করেন। ইবনে আল হাইতাম ইসলামী স্বর্ণযুগের একজন গণিতবিদ, জ্যোতির্বিদ এবং পদার্থবিদ। তাকে আধুনিক আলোকবিদ্যার জনক হিসাবে উল্লেখ করা হয়। তিনি বিশেষ করে আলোকবিদ্যা এবং দৃশ্য উপলব্ধির নীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার সবচেয়ে প্রভাবশালী কাজের শিরোনাম হল কিতাব আল মানোয়ার, বুক অব অপটিক্স। ইসলামী স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞানের উন্নয়নে উল্লেখযোগ্য ক্ষেত্রগুলোর মধ্যে নবম ক্ষেত্রটি হল প্রাণীবিদ্যা, জুলজি। অনেক ধ্রুপদী কাজ, যার মধ্যে অ্যারিস্টটলীয় কাজ ছিল, মধ্যযুগে সেগুলো গ্রিক থেকে সিরিয়াক, তারপর আরবি, তারপর ল্যাটিন ভাষায় প্রকাশ করা হয়েছিল। অ্যারিস্টটলের প্রাণীবিদ্যা 2000 বছর ধরে প্রভাবশালী ছিল। কিতাব আল হাইওয়ান বা বুক অব অ্যানিমালস, এটি হলো 7ম শতাব্দীর প্রাণীদের ইতিহাসের একটি আরবি অনুবাদ। বইটি আল কিন্দি দ্বারা উল্লেখ করা হয়েছে এবং আবিসিনা বা ইবনে সিনা তার দ্য বুক অব হিলিং এ সম্পর্কে মন্তব্য করেছেন। সে যুগে ইবনে বাজ্জা এবং ইবনে রুশদ প্রাণীদের অংশ এবং প্রাণীদের প্রজন্মের উপর মন্তব্য এবং সমালোচনা লিখেছিলেন। ইসলামী স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞানের উন্নতির উল্লেখযোগ্য ক্ষেত্রগুলোর মধ্যে 10ম ক্ষেত্রটি হল ফিজিক্স, পদার্থবিদ্যা। মুসলমান বিজ্ঞানীরা গ্রিকদের কাছ থেকে অ্যারিস্টটলিয়ান ফিজিক্সের জ্ঞান লাভ করে এবং তারা ইসলামী স্বর্ণযুগে তার উন্নয়ন ঘটায়। গবেষণার জন্য মুসলমান বিজ্ঞানীরা পর্যবেক্ষণ এবং অবরোহণ মার্গী বা কারণ থেকে কার্যের বিচার ভিত্তিক অবজারভেশন অ্যান্ড প্রায়োরাই রিজনিং এই পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করে আদিম বৈজ্ঞানিক পদ্ধতির প্রবর্তন করেন। ইসলামী স্বর্ণযুগে ইসলামী বিজ্ঞানীরা পদার্থবিদ্যার ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখে। বিশেষ করে অপটিক্স, মেকানিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে অবদান ছিল অসামান্য, যা পরবর্তীতে আধুনিক পদার্থবিদ্যার ভিত্তি রচনা করে এবং ইউরোপিয়ান রেনেসায় সংগঠিত হওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। হাসান ইবনে আল হাইতাম, ল্যাটিন ভাষায় আল হাজেন, তাকে ফাদার অব মডার্ন অপটিক্স বলা হয়। তিনি অপটিক্স, ভিশন এবং লাইট এর তথ্যগত এবং ব্যবহারিক ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। মধ্যযুগীয় আরব পণ্ডিত হাসান ইবনে আল হাইতাম, ল্যাটিন ভাষায় যাকে আল হাজেন বলা হতো, তার রচিত কিতাব আল মানাজির, বুক অব অপটিক্স, আলোক বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের উপর যুগান্তকারী লেখা 7 খণ্ডের একটি গ্রন্থ। বুক অব অপটিক্স রচিত হওয়ার পূর্বে দৃষ্টির 2টি তথ্য বিদ্যমান ছিল। গাণিতিক ইউক্লিড এবং টলেমি তার এমিশন থিওরি বা নির্গমন তথ্য প্রস্তাব করেছিলেন, যেখানে বর্ণনা করা হয় যে দৃষ্টি কাজ করে চোখ থেকে আলোক রশ্মি নির্গত করে। তারা দৃঢ়ভাবে মনে করতেন যে চোখ থেকে বিশেষ ধরনের বিকিরণ নির্গত হয় মানুষ বস্তুকে দেখতে পায়। চোখ থেকে বিকিরিত রশ্মি কোনো বস্তু পর্যন্ত পৌঁছালে এর সাহায্যে বস্তুটির রং, আকৃতি এবং আকার মানুষের দৃষ্টিগোচর হয়। আল হাজেন তার রচিত বইতে তৎকালীন সময়ে ব্যাপকভাবে প্রচলিত এক্সট্রামিশন থিওরি অব ভিশন, অর্থাৎ চোখ থেকে আলো নির্গমন তথ্যের, যেমনটি ইউক্লিড তার অপটিকা গ্রন্থে লিখেছেন, তার বিপরীতে পরীক্ষামূলক যুক্তি উপস্থাপন করে আধুনিক ইন্ট্রোমিশন থিওরি প্রত্যক্ষণ তথ্য প্রস্তাব করেন, যেখানে বলা হয় যে বাহির থেকে আলো প্রবেশ করার ফলে চোখ দিয়ে দেখা যায়। আল হাজেন এক্সট্রামিশন থিওরি প্রত্যাখ্যান করে সেটির বিরুদ্ধে অনেক যুক্তি দেখান। কোনো উজ্জ্বল আলো, যেমন সূর্যকিরণ, সরাসরি চোখে লাগলে চোখের ক্ষতি হতে পারে বলে তিনি যুক্তি দেখান। আল হাজেন সঠিকভাবে যুক্তি দিয়ে বলেন যে an object emits rays of light from every point of its surface which
then travel in all directions, thereby allowing some light into the viewer's eyes. অর্থাৎ কোনো বস্তু তার অবয়বের প্রতিটি বিন্দু থেকে আলোকরশ্মি বিকিরণ করে, যা সব দিকে ধাপিত হয় এবং সেখান থেকে কিছু রশ্মি দর্শকের চোখে পড়ে। তিনি আরও বলেন, দৃষ্টি তখনই ঘটে যখন আলোক সরল রেখায় ভ্রমণ করে কোনো বস্তুকে চোখে প্রতিফলিত করে। এটা বর্তমানে স্বীকৃত যে ভিশন টেক্স প্লেস বাই লাইট এন্টারিং দ্য আই। দৃষ্টির অনুভূতি চোখে আলো প্রবেশের মাধ্যমে সৃষ্টি হয়। বুক অফ অপটিক্স বইটি সায়েন্টিফিক মেথড বা বৈজ্ঞানিক পদ্ধতির আদিমতম ব্যবহার, ক্যামেরা অবস্কিউরার বর্ণনা এবং আলহাজেন্স প্রবলেম বা আলহাজেন্স বিলিয়ার্ড প্রবলেম বর্ণনার জন্য বিখ্যাত। 13 থেকে 17 শতকে ইউরোপে হাসান ইবনে আল হাইতাম তার কিতাব আল মানাজির বুক অফ অপটিক্স আলোকবিদ্যা, পদার্থবিদ্যা এবং গাণিতিক বিকাশকে ব্যাপকভাবে প্রভাবিত করে। মধ্যযুগের ইসলামী পণ্ডিতেরা অ্যারিস্টটলীয় পদার্থবিজ্ঞান হতে অনুপ্রাণিত হয়েছিলেন ও পরবর্তীতে তার তথ্যের পর্যবেক্ষণের সত্যতার উপর জোর দিয়ে তার তথ্যসমূহের প্রসার ঘটান, যার ফলে প্রাথমিক বৈজ্ঞানিক পদ্ধতিসমূহের ভিত গঠিত হয়। অ্যারিস্টটলের মতে পদার্থবিজ্ঞানের প্রাথমিক বিষয় হচ্ছে গতি কিংবা অবস্থার পরিবর্তন। অ্যারিস্টটলের দর্শনে তিনি ইঙ্গিত দেন যে মহাবিশ্বের চলনে অটল গতিশীল কোনো বস্তু ভূমিকা রাখে, কিন্তু পরবর্তীতে নিও প্লেটোনিস্টরা প্রমাণ করে যে মহাবিশ্ব অসীম। এরও পরে আরব দার্শনিক আল-কিন্দি যুক্তিতে দেখান যে মহাবিশ্ব অসীম এটি একটি অযৌক্তিক কথা, কারণ কোনো কিছু অসীম হতে হলে তার একটি শুরু অবশ্যই থাকতে হবে। শুরু ছাড়া কোনো কিছু কখনো অসীম হতে পারে না। 6ষ্ঠ শতাব্দীতে জন ফিলোপোনাস গতির অ্যারিস্টটলিয়ান দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি তার পরিবর্তে যুক্তি দিয়েছিলেন যে an object acquires an inclination to move when it has a motive power impressed on it। অর্থাৎ একটি বস্তু যখন তার উপর একটি চালক শক্তি প্রয়োগ করা হয় তখন বস্তুটি নড়াচড়া করার প্রবণতা অর্জন করে। 11 শতকে ইবনে সিনা মোটামুটি একই ধারণা গ্রহণ করেছিলেন। ইবনে সিনার কথায়, a moving object has force which is dissipated by external agents like air resistance। অর্থাৎ একটি চলমান বস্তুর শক্তি আছে যা বায়ু প্রতিরোধের মতো বাহ্যিক এজেন্ট দ্বারা বিলুপ্ত হয়। ইবনে সিনা ফোর্স অ্যান্ড ইনক্লাইনেশনের মধ্যে পার্থক্য করেছেন। ইবনে সিনা আরও বলেন, continuation of motion depends on the inclination that is transferred to the object and that the object remains in motion until the mile is spent। অর্থাৎ কোনো বস্তুর গতির ধারাবাহিকতা বস্তুর উপর প্রয়োগ করা ইনক্লাইনেশন বা ঝোঁকের উপর নির্ভর করে এবং ইনক্লাইনেশন বা ঝোঁক নিঃশেষ না হওয়া পর্যন্ত বস্তুটি গতিতেই থাকে। তিনি আরও বলেন, a projectile in a vacuum would not stop unless it is acted upon। অর্থাৎ বায়ুশূন্য স্থানে চলন্ত কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে বস্তুটি চলতেই থাকবে। এই দৃষ্টিভঙ্গি নিউটনস ফার্স্ট ল অফ মোশন অন ইনার্শিয়ার সাথে একমত, কিন্তু এ তথ্যটি একটি নন অ্যারিস্টটলিয়ান সাজেশন বিবেচনা করে পরিত্যাগ করা হয়েছিল। পরবর্তীতে জিন বুরিড্যান এই তথ্যটিকে গ্রহণ করেন। জিন বুরিড্যান সম্ভবত ইবনে সিনার বুক অফ হিলিং দ্বারা প্রভাবিত হয়েছিলেন। 9ম শতাব্দীর প্রথম দিকে বনু মুসা ভ্রাতৃদ্বয় জাফর মোহাম্মদ আহমেদ এবং আল হাসান স্বয়ংক্রিয় ডিভাইস অটোমেটেড ডিভাইসেস উদ্ভাবন করেছিলেন, যা তাদের লিখিত বুক অব ইঞ্জিনিয়াস ডিভাইসেস এই বইতে বর্ণিত আছে। পরবর্তীতে আল জাজারি এবং ইবনে মারুফ এ বিষয়ে আরও উন্নতি সাধন করেন। ইসলামী স্বর্ণযুগে জ্ঞানবিজ্ঞানে উন্নতির উল্লেখযোগ্য দিকের 11তম ক্ষেত্রটি হল শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। মুসলিম প্রকৌশলীরা জ্বালানি ফসিল ফিউলস, জলবিদ্যুৎ, হাইড্রো পাওয়ার, জোয়ার শক্তি টাইডাল পাওয়ার এবং বায়ু শক্তি উইন্ড পাওয়ার এগুলোর ব্যবহার করে
সে সময়ে তাদের মিল এবং ফ্যাক্টরি চালাতে শুরু করে। তখন মুসলিম শিল্পপতিরা স্টিল মিলস, স মিলস, হালার্স, গ্রাইন্ড মিলস, স্টাম্প মিলস, উইন্ড মিলস, শিপ মিলস, সুগার মিলস অ্যান্ড টাইডাল মিলস তৈরি করেন। একাদশ শতাব্দীর শুরুতে ইসলামী দুনিয়ায় আল আন্দালুসিয়া, স্পেন এবং নর্থ আফ্রিকা থেকে শুরু করে মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্য পর্যন্ত নানা ধরনের মিল কারখানা চালু তারা করেন। এছাড়াও ডিস্টিলেশন টেকনোলজিস বা পাতন প্রযুক্তি, অ্যাসিড আবিষ্কার, ফার্মাসিউটিক্যালস, পারফিউমারি, সিল্ক ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, ওয়েপনরি, খনিজ সম্পদ আহরণ, অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি এবং সিরামিকের ব্যবহার ইত্যাদি মুসলিম বিজ্ঞানীদের দ্বারা বিস্ময়করভাবে জ্ঞান বিজ্ঞানে সংযোজনের ঘটনা ছিল। অভিনব সব যান্ত্রিক উন্নয়নের ফলে শিল্প কারখানার নানাবিধ কাজ অল্প সময়ে অধিকতর দক্ষতার সাথে করা সম্ভব হয়। ফলে কায়িক পরিশ্রম কমে যায় এবং শিল্প জগতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। এই পরিবর্তনের ঢেউ তড়িৎ গতিতে মুসলিম দুনিয়া থেকে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকাতে ছড়িয়ে পড়ে। যা হোক, ইসলামী স্বর্ণযুগে মুসলমান সমাজে ধীরে ধীরে অন্তর্মুখী হওয়ার ধারণা প্রাধান্য লাভ করার ফলে তারা দর্শনশাস্ত্র ও যুক্তিবিদ্যা থেকে মুখ ফিরিয়ে নিয়ে দুর্বল হতে থাকে। তারপর ধীরে ধীরে মুসলমান সাম্রাজ্য ভেঙে ছোট ছোট জাতি রাষ্ট্রে আলাদা হয়ে যায় এবং কিছু রাষ্ট্র উপনিবেশে পরিণত হয়। ফলে সে রাষ্ট্রগুলো দ্রুত বিকাশমান দুনিয়ার সামনে নিজেদের অস্তিত্ব এবং স্বাতন্ত্র্য রক্ষার নামে আন্তঃকলহে লিপ্ত হয়ে নিজেদের বিকাশকে স্থবির করে দেয়। 940 খ্রিস্টাব্দের মধ্যে আব্বাসীয়দের অধীনে যে খেলাফত ছিল সেটার ক্ষমতা হ্রাস পেতে শুরু করে এবং অনারবরা প্রভাব বিস্তার করে বিভিন্ন অধস্তন সুলতান ও আমিররা ক্রমশ স্বাধীন হয়ে ওঠে। ঐতিহ্যগতভাবে বলা হয় 1258 সালে মঙ্গল আক্রমণ এবং বাগদাদ অবরোধের কারণে আব্বাসীয় খেলাফতের পতনের মাধ্যমে ইসলামী স্বর্ণযুগের অবসান হয়। নিজেদের গৌরবোজ্জ্বল অতীত এবং সেই স্বর্ণযুগের পতনের কারণগুলো অনুধাবন করে বর্তমানে পিছিয়ে পড়া মুসলমান সমাজের মধ্যে পুনর্জাগরণের অনুপ্রেরণা সৃষ্টি হবে সে আশাবাদ ব্যক্ত করে এবং পরবর্তী পর্বে জ্ঞান বিজ্ঞান চর্চায় ইসলামী দুনিয়ার বর্তমান অবস্থা এবং ইসলামী স্বর্ণযুগের পতনের কারণসমূহ নিয়ে আলোচনার সে পর্বে সাথে থাকার জন্য অনুরোধ করে আমি এই পর্বে আলোচনা শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ ধরনের আত্মসমালোচনামূলক আলোচনা সব বয়সী এবং শ্রেণী পেশার মানুষদের জন্য একান্ত প্রয়োজন। এই জ্ঞান করে এ ধরনের শিক্ষামূলক বিষয়ে আমি এবং আমার টিম এগুলো ইউটিউব চ্যানেলে আমরা আলোচনা করে থাকি। বলা বাহুল্য যে এ ধরনের আলোচনার সময় যদি ইন্টারঅ্যাকশনের সুযোগ থাকে তাহলে এগুলো বুঝতে সুবিধা হয়। সে লক্ষ্যে আমি এবং আমার টিম স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে এ ধরনের আলোচনা সরাসরি ক্লাস বা সেমিনারের মাধ্যমে আমরা করে থাকি। সে ধরনের আলোচনার দরকার হলে দয়া করে আমাদেরকে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। মানবতাই মানব ধর্ম। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।